আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। পরদিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। মেস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেসের সামনে কার পার্ক গাড়িতে ভরে গেছে। ডিভআরটির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছেন আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাবার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভাবছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসরেরা রাজনৈতিক ফায়দা লোটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার সিইও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিল। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করেই প্রশ্নটা করলাম। মুলতান যাচ্ছি পেশোয়ারের পথে, জবাবে বলল মতি। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, বললাম আমি। চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বললাম। হঠাৎ দেখি ডিভআরটির কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে ইয়াং গুড অফিসার হিসাবে খুবই স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম। আলাকা শরীফ, তু হামকো ছোড় যা রহে হ্যাঁ ইসলিয়ে হাম দুঃখ হ্যাঁ, लेकिन यही जिंदगी है बेटा। नया यूनिट में अच्छा रहना और खुश रहना यही मेरा दुआए है। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল সেদিন। বোর্ডিংয়ের ঘোষণা হলো, সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার্স কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ এ জলি গুড ফেলো বলতে বলতে আমাকে প্লেনের সিঁড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতেই নিজেকে সামলে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভিতরে দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পেছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ পথযাত্রা। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করলো। মুখে গরম বাতাসের ঝাপটা লাগলো। কোয়েটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেকটাই উষ্ণ। ভাওয়ালপুর, ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম অ্যারিভালে। ওখানে PIA কাউন্টারে গিয়ে আমার লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এইড বক্স, এন্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে। 3 জনের জন্য ডিস্ট্রেড শুজ, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে 2টো আংটি বানালাম, এক একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম S, অন্যটাতে M। আমি ও মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার পাট চুকিয়ে রেলওয়ে স্টেশনে গেলাম। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2:02 মধ্যে পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালির একসঙ্গে সফর করাটা ঠিক হবে না।
সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে পড়লাম। মালপত্রের বেশিরভাগ মতি নিয়ে গেছে সাথে। আমার কাছে রয়েছে হালকা ছোট একটা ব্যাগ। দুটো বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। 2:15 দিকেই মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল, ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো ওর পথে কোনো অসুবিধা হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর দুভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘন্টা 3। ট্রেনের সময় বিকেল 4টা, আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘন্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব, কারণ ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস একটা সকালের, অপরটি সন্ধ্যায়। 7:30 ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 3:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকালে 4টার একটা ট্যাক্সি ডাকিয়ে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাবে বলল, कोई बात नहीं है साहब, आपको 7 से पहला पहुंचा देगा। উল্কা বেগে ছুটে চলল ট্যাক্সি। শেব ইম্পলা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে চমকে 3 জনই জেগে গেলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, কি ব্যাপার? প্রায় একসাথে বলে উঠলাম 3 জন। দেখতে হে সাব বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল, গাড়ি কা ক্র্যাঙ্কশাফট টूट गया। বলে কি বেটা? फिर अब हम क्या करेंगे? জিজ্ঞাসা করলো নূর। घबरा मत सर, पास से मिल रहे है कोई ना कोई सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देगा आप लोगों को। কি সর্বনাশ! তবে কি ঘাটে এসে তরি ডুবলো? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল, কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক হতে। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4 জনই। যাই হোক না কেন থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িতে থামলো। রোডস অ্যান্ড হাইওয়ের একটা ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সবকিছু বুঝিয়ে বললাম। 3 জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধ ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 7:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণে ছেড়ে চলে গিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞাসা করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে নামলাম। শহরের যে কোনো একখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হবার কথা নয়। ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য, তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনো আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠলাম আমি। কিছু তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? 2 বাক্যে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখন এসে পৌঁছায়নি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে উঠল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে এক ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের আতিশয্যে 100 টাকার একটি পুরনো নোট তাকে দিয়ে দিলাম। 8:30টায় আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টে টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন, আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠে বুফে কার থেকে ডিনার আনবার বন্দোবস্ত করা হলো।
খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পর চুকিয়ে নিলাম। ইতিমধ্যে ট্রেন চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 20,000 টাকা। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হলো। সুটকেস থেকে হ্যাভারস্যাক বের করে ওদের 3 জনের এক প্রস্ত করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সব যন্ত্রপাতি রাখা হলো হ্যাভারস্যাকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট করা হলো। পাকিস্তানের মাস্টার মাইন্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্য দিয়ে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে এন্টি ট্যাঙ্ক অবস্টাকল মাইনফিল্ড। এদের থেকে গ্যাপ বের করে পথযাত্রা নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো উপায়েই হোক ওন ট্রপস অ্যান্ড এনিমি ট্রপসকে এড়িয়ে চলতে হবে আমাদের। নেহাত বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। কম্পাসের রুট এবং বিয়ারিং সেট করা হলো। পরা হলো ডিসার্ট শুজ। হাতিয়ার এবং গুলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ, টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভারস্যাকটি ছাড়া সবকিছু সুবিধা মতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে। ক্যামেরা দুটো হ্যাভারস্যাকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো হ্যাভারস্যাকে। অর্ডার অফ মার্চ, মতি আগে, তারপর আমি, পেছনে নূর। হ্যাভারস্যাক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে, ঠিক পথে যাচ্ছি কিনা। প্রয়োজনে কম্পাস, বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলই আমাদের নখদর্পণে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।